অপ্রয়োজনীয় বিষয় সামনে আনলে সংকট আরও বাড়বে, মন্তব্য সালাউদ্দিনের। সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতার ধারে কাছেও থাকবে না, দাবি জামায়াত নেতাদের। গাজামুখী ফ্লোটিলার মানবাধিকার কর্মীর মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, ইউরোপে বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ। রাত নামলেই পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়কে আতঙ্ক, গাড়ি মোটর সাইকেলের বেপরোয়া প্রতিযোগিতায় ঝরছে প্রাণ, নজরদারির তাগিদ। ৩০০ টাকার উপরে কাঁচা মরিচের কেজি, চড়া বেশিরভাগ সবজি। ভরা মৌসুমেও ইলিশ না পাওয়ায় নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি মৎস্যজীবীদের। এবং প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ ফের আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তবে রয়েই গেছে ব্যাটিং ইউনিটের দুশ্চিন্তা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি মশিউর অনেক। নির্বাচনের আগে অপ্রয়োজনীয় বিষয় সামনে আনলে জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি হবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, এই সময় সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে নিজ বাসভবনে তিনি তার মন্তব্য তুলে ধরার সময় বলতে থাকেন যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিপক্ষে জনগণ রায় দিয়েছে, এখন আদালতের মাধ্যমে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। তবে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। নির্বাহী আদেশের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হওয়া বা কার্যক্রম বাতিল হওয়া বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে নীতিগতভাবে আমরা কখনোই একমত নই। যা কিছুই হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে। আইসিটি অ্যাক্ট, যেটা মানবতা বিরোধী অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে রাজধানীর বাড্ডা থানা জামায়াতে ইসলামী আয়োজিত সংসদের উভয় কক্ষে পিআর ও আওয়ামী লীগের গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিএনপি নির্বাচনের কথা বললেও জুলাই সনদ নিয়ে গড়িমসি করে দেউলিয়ার পরিচয় দিচ্ছে। তিনি আরও বলেন, এক সময়ের ভারত বিরোধী দলটি এখন ভারত প্রেমে মশগুল। যেন নির্বাচন করতে চাইলে জনগণ হাসিনার মতোই অবস্থা করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। একই সমাবেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, একটি দলের ভয়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে না। জামায়াত নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিবে উল্লেখ করে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে জনগণ তাদের পাকড়াও করবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। আবার বাংলাদেশে তড়িঘড়ি করে ইলেকশন দিয়ে আপনারা পার পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো, জুলাই সনদের আইনে স্বীকৃতি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে আপনারা হাঁটবেন না। কেউ যদি দিবা স্বপ্নে বিমূঢ় থাকেন যেন তেন নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতায় আসবেন, তাহলে আপনারা স্বপ্ন দেখতে থাকেন। জনগণ আপনাদেরকে যথাসময়ে ব্যালটের মাধ্যমে লাল কার্ড দিয়ে যে পথে হাসিনা গেছে সেই পথে আপনাদেরকে পাঠিয়ে দেবে। বাংলাদেশে সাহস থাকলে নির্বাচন খেলবার মতো ভালো প্লেয়ার হয়ে খেলতে আসেন। জামাত ইসলামী অনেক জানু প্লেয়ার, কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রবীণ।
একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ইসলামী আন্দোলন সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারীদের গুরুত্ব বিষয়ক এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। বলেন, স্বাধীনতার পর যাদের হাতে দেশ শাসিত হয়েছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের রচিত মতবাদ দিয়ে শাসন করায় দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। এর আগে সম্মেলনে ইসলামী আন্দোলনের নারী শাখার কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় মহানগর 5ই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে। আমাদের সতর্ক থাকতে হবে। ক্ষুধার্ত গাজাবাসী যারা খাবারের জন্য ত্রাণের দিকে তাকিয়ে থাকে, সেই গাজাবাসীকে ত্রাণ দিতে গিয়ে ইসরায়েলের কারাগারে বন্দী হতে হলো ফ্লোটিলার 500 মানবাধিকার কর্মীকে। ইসরায়েল জানিয়েছে ফ্লোটিলার সব জাহাজ আটকের পর তাদের নিয়ে রাখা হচ্ছে কাঠজিয়ত কারাগারে। তাদের সবাইকে ইউরোপে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে তেল আবিব। এদিকে 44টি নৌযানের বহরের যে ত্রাণ তা না পাওয়ায় হতাশ গাজাবাসী। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আশায় বুক বেঁধেছিলেন গাজাবাসী। ভেবেছিলেন গাজার সমুদ্র উপকূলে 18 বছরের ইসরায়েলি অবরোধ ভেঙে তাদের হাতে খাবার তুলে দিতে যাচ্ছেন বিভিন্ন দেশের প্রায় 500 মানুষ। কিন্তু তার আগেই গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরের 44টি ত্রাণবাহী জাহাজই ইসরায়েলি বাহিনী আটকে দেয় আবারও গাজা জুড়ে নেমে এসেছে হতাশার ছায়া। ক্ষুধায় আরও বেশি গাজাবাসী মৃত্যুর কোলে ঢলে পড়বে বলে শঙ্কা প্রকট হলো। لحد هذه اللحظة وأنا كل يوم على البحر بتجول وبطلع، قاعد أنا كمواطن قاعد أنا بستنى تحت دورها نشوف إحنا معاناتنا، ما في أكل ما في شرب، بدنا إياها تيجي على غزة عشان ما يشوفوش حالة الناس والواقع اللي بنعيشه إحنا، يعني الواقع। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30 নাগাদ গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরে থাকা সবশেষ জাহাজ মেরিনেট নিজেদের কবজায় নেয় ইসরায়েলি বাহিনী। গাজা উপকূল থেকে 42.5 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি। এর মধ্য দিয়ে বুধবার রাত থেকে বন্দুকের নল উঁচিয়ে অবৈধভাবে গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরের সবকটি জাহাজই আটকে দিয়ে নিজেদের আশদোদ বন্দরের দিকে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় এক ভিডিও বার্তায় ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার জন্য নিজ দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের এক মানবাধিকার কর্মী। Bu organizasyona Türkiye'den, Elazığ'dan katılıyorum. Eğer bu videoyu izliyorsanız İsrailliler tarafından rızam dışında kaçırıldım demektir. Türkiye hükümetinden isteğim önce bu İsrail'le bütün ilişkilerini kesmesi। এদিকে জাহাজগুলোতে থাকা মানবাধিকার কর্মীদের বর্তমান অবস্থা সম্বন্ধে বিস্তারিত তথ্য সামনে না আসায় স্বজনদের মাঝে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে কাঠজিয়ত কারাগারের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। নিশ্চিত করা হয়েছে যে সেখানেই নিয়ে রাখা হচ্ছে ফ্লোটিলার বহরে থাকা মানবাধিকার কর্মীদের। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মানবিক কাজেও ইসরায়েলের এমন আগ্রাসী কর্মকাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী। নিন্দা জানিয়েছেন বহু বিশ্বনেতা। গত 31 আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। অসহায় গাজাবাসীর জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টার এই যাত্রায় বিশ্বের 50টি দেশের প্রায় 500 মানবাধিকার কর্মী অংশ নেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ঢাকার রাজপথে আবারও উত্তাল জনস্রোত। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ, ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের মুক্তি, গাজায় অবাধ মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি হামলার বিচার নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, র্যালি ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ থেকে বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলিদের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। সাদাত অফরোজ জানাচ্ছেন বাকিটা। কষ্ট বুকে চেপে ঢাকার আকাশে ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজপথে হাজারো মানুষ। নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা, অমানবিকতার ভিডিও দেখে অশ্রু ভেজা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাবার হাত ধরে মিছিলে এসেছে ছোট্ট আরাফ। তার বয়সী শিশুরা যেন গাজায় খাবার পায় এই চাওয়া নিয়ে এসেছে সে।
আরাফের মতো আরও অনেক শিশু আজ অংশ নিয়েছে গাজায় গণহত্যা বন্ধ আর মানবিক সহায়তা পৌঁছানোর দাবিতে হওয়া সমাবেশে। মানবিক যে দিকটা আছে, যে প্যালেস্টাইনিদের উপরে যে আক্রমণ হচ্ছে, ওইটার আসলে এর জন্য আসা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৭০টি সামাজিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন আয়োজন করে সমাবেশের। সুমুদ ফ্লোটিলা জব্দ ও গ্রেটা থুনবার্গ সহ আটক সব মানবাধিকার কর্মীদের মুক্তি, আন্তর্জাতিক ন্যায় বিচার নিশ্চিত সহ ৪ দফা দাবি তুলে ধরেন তারা। জানান, ত্রাণবাহী ৪৪টি জাহাজে থাকা বিভিন্ন দেশের ৫০০ নাগরিকের শান্তিপূর্ণ যাত্রায় হামলার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া জরুরি। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের নিরাপত্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। সমাবেশে বক্তারা বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলের সামরিক খাতে অর্থায়ন ও রাজনৈতিক সমর্থন বন্ধের আহ্বান জানান। ফ্লোটিলার সমুদ্রপথে তারা পাড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, অন্যান্য সামগ্রীগুলো, কিন্তু তাদের যেতে দেওয়া হয়নি। তো গ্রেটা সহ অন্যান্য যে অ্যাক্টিভিস্টরা গ্রেপ্তার করা হয়েছে, আমরা অনতিবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। ফ্রাইডেজ ফর ফিউচার মুভমেন্টের ফাউন্ডার, তাকেও আটক করেছে। আমরা তার প্রতিবাদে এবং আরও মানবাধিকার কর্মী যাদেরকে আটক করেছে তাদের নিঃশর্ত মুক্তি এবং খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি চাই। এর আগে একই দাবিতে জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুসলিম নেতাদের নিয়ে নতুন জোট গঠনের আহ্বান জানান। মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। 1 সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। অন্যদিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় জাকসু ভিপি ও জিএস বলেন, এই ঘটনায় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধার্তকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার নিন্দনীয় বলে জানান তারা। তাদের দাবি, গাজায় অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলে আটক ৪০ জাহাজ মানবাধিকার কর্মীদের মুক্তি ও ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা। গাজায় সমুদ্রের তীরে অপেক্ষা করছিল ক্ষুধার্ত শিশুরা। অপেক্ষা করছিল কখন খাবার এসে পৌঁছাবে, মিটবে ক্ষুধা। কিন্তু নৌবহর সমুদ ফ্লোটিলা আটকের পর তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। আর সেই প্রতিবাদেই উত্তাল এখন ইউরোপ। ইতালি থেকে স্পেন এছাড়াও বেশ কয়েকটি দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছে বিক্ষোভকারীরা। হামলা আর ভাঙচুর চালানো হয় ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোতে। এছাড়া বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ করে ফিলিস্তিনপন্থীরা। এ বিষয়ে আরও খোঁজখবর জানাচ্ছেন তানভীর জনি। ইসরায়েলি বাধায় গাজা উপত্যকায় পৌঁছাতে পারেনি ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। জাহাজ জব্দের পাশাপাশি আটক করা হয়েছে বহরে থাকা আইনজীবী, চিকিৎসক, সেলিব্রিটি সহ কয়েকশো মানবাধিকার কর্মীকে। ইসরায়েলের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। তবে ইসরায়েলের দাবি, যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা নৌ অবরোধ লঙ্ঘন করা আইনসম্মত নয়।
এ ঘটনায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। সুমুদ ফ্লোটিলা ত্রাণবহরে ইসরায়েলের বেআইনি হস্তক্ষেপ মানতে পারছেন না স্পেনের বাসিন্দারা। ফিলিস্তিনিদের সমর্থনে রাস্তায় নামে হাজারো মানুষ। দখল নেয় রাজধানী বার্সেলোনার সড়ক। এছাড়া মাদ্রিদ শহরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে স্পেনের বেশ কয়েকটি শহরে হামলা ও ভাঙচুর চালানো হয় বিভিন্ন আন্তর্জাতিক চেইন ফ্র্যাঞ্চাইজির রেস্তোরাঁ, কফি শপ ও দোকানে। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আউটলেটগুলোর দেয়ালে ফ্রি প্যালেস্টাইন, গণহত্যা বন্ধ সহ ইসরায়েল বিরোধী নানা স্লোগানে গ্রাফিতি করে বিক্ষোভকারীরা। ইউরোপের আরেক দেশ ইতালিতে দ্বিতীয় দিনেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী রোম শহর নেপলস শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনি সমর্থকদের। প্রতিবাদে নেপলস শহরের একটি সমুদ্রবন্দর অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্স, গ্রিস, তিউনিসিয়ায় মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করে হাজারো মানুষ। তিউনিসিয়ায় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। গ্রিসের অ্যাথেন্স শহরে ঘেরাও করা হয় ইসরায়েলি দূতাবাস। এ সময় ইসরায়েলের প্রতি চরম নিন্দা জানায় তারা। এদিকে ফিলিস্তিনি পতাকা হাতে ফ্রান্সের প্যারিস শহরে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। সুমুদ ফ্লোটিলা থেকে আটক নিজ দেশের বাসিন্দাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। নৌবহরে থাকা মেক্সিকান যাত্রীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম। এ সময় তিনি ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। Están detenidos en el puerto, aún no los llevan al centro de detención. Ayer fueron dos notas diplomáticas que se enviaron para exigir que de inmediato que los liberen. No tienen por qué están detenidos, no han cometido ningún delito. ফ্রিডম ফ্লোটিলা আটকের ঘটনায় ডাবলিন, প্যারিস, বার্লিন, জেনেভা সহ ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ফিলিস্তিনপন্থী। তানভীর জানি, এখন বিশ্ব। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে এগিয়ে চলছে জাহাজ কনসাইন্স। জাহাজটি এরই মধ্যে ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন যে সমুদ্র ফ্লোটিলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক জলসীমা থেকে গ্রেপ্তার মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ত্রাণ সহায়তাকারীদের আটক করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। দেশটিতে এই কর্মকাণ্ডকে নির্লজ্জ আচরণ হিসেবে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে ইসরায়েলকে এখনই পশ্চিম তীর ও গাজার অবৈধ দখলদারি থেকে সরে এসে গণহত্যা বন্ধের আহ্বান জানায় ঢাকা। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতি প্রকাশের প্রতিচ্ছবি। তাই বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জনগণের প্রতি অটল সংহতি প্রকাশ করছে। রাত্রি, আপনাকে বলি, এই যে এই সড়কটির নাম বলা হয় 300 ফিট, বিশেষ করে পূর্বাঞ্চলের রূপগঞ্জের উপশহরেরকে কেন্দ্র করে এই সড়কটা নির্মিত করা হয়েছে। দুর্দান্ত দেখতে এই সড়কের মধ্যে আতঙ্ক কিন্তু আছে, সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে স্থানীয়রা যারা এর চারপাশে থাকেন তারা বেশি আতঙ্কিত। দিনের থেকে রাতে এই সড়কে দ্রুত গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও কিন্তু কম নয় একেবারে। এই যে রাতের কথা বলছেন, রাত যত বাড়তে থাকে অনেক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই সড়কের মধ্যেই রেসিং শুরু হয়ে যায় ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেলের, আর এর কারণেই কিন্তু ঝরে যাচ্ছে প্রাণ। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে জাবেদ আব্দুল্লাহর, চলুন দেখে আসি।
কেমন যেন একটা চাপা উৎকণ্ঠা। 14 লেনের এক্সপ্রেসওয়েতে ছুটছে অসংখ্য যানবাহন। এর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যায় গাড়ির চালক তরুণ তরুণী। মনে হয় এই বুঝি অদক্ষ চালকের হাতে সড়কে প্রাণ যাবে আবারও কারো। রাত যখন 10টা পার হয়ে যায় তখন রাজধানীর অদূরে 300 ফিট হয়ে ওঠে এক ভয়ঙ্কর মরণঘাতী সড়কে। এই সড়কের 6টি আন্ডারপাস, মাঝে 8 লেনের মূল সড়ক, 2 ধারে আরও 6 লেনের সার্ভিস রোড। সবগুলো লেনে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য তরুণ তরুণীর দ্রুতগতির গাড়ি। রাজুকের এই 12.5 কিলোমিটার সড়কটি 7 থেকে 9 মিনিটে পাড়ি দেয় তারা। আশেপাশের কিশোররা মাতাল অবস্থায় প্রতিযোগিতা করে গাড়ি চালায় বেপরোয়া গতিতে। এতেই ঘটে বিপত্তি। বাইকারের সাইলেন্সার আওয়াজ আমরা ঘুমাইতে পারি না। এলাকার যারা স্থানীয় তাদের চেয়ে বেশি এই অবস্থাটা খারাপ করে বাহিরের যে বেকারগুলো আছে, তারা রাত 12টার পর থেকে শুরু হয়। এবং বড় লোকের সন্তান যারা বড় বড় প্রাইভেট কার 4 কোটি 5 কোটি টাকা কিনে দিছে, এদের তো আইন পছন্দ দেখে না। মাত্র 3 দিন আগের কথা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণের অতিরিক্ত গতির গাড়ি পিচ ঢালা রাস্তার ঘষায় পুড়ে ছাই হয়ে যায়। প্রাণ হারান তরুণ সেই চালক, আর বেঁচে ফেরা যাত্রী কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। এভাবেই এই সড়কে গতির নেশায় বুঁদ তরুণ তরুণীরা মানছে না সড়ক আইন। যারা এই বেপরোয়া গতিতে গাড়ি চালান, কথা বলতে চাই তাদের কয়েকজনের সাথে। যতদিন সেনাবাহিনী চেকপোস্ট থাকে ততদিন রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট কম হয়। চেকপোস্টটা যখনই থাকে না তখনই অ্যাক্সিডেন্টটা বাইরে যায়। চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রূপগঞ্জ থানায় মামলা হয়েছে 26টিরও বেশি। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের রেজিস্টার ঘেঁটে দেখা যায় 31 জুলাই পর্যন্ত সড়ক পরিবহন আইন 2018 সংক্রান্ত ট্রাফিক মামলা রুজু হয়েছে 139টি। আগস্টের শেষের সময় তা বেড়ে দাঁড়ায় 163তে। সেপ্টেম্বর মাসে তা আরও বৃদ্ধি পেয়েছে। এই 300 ফিট যে এক্সপ্রেসওয়ের মধ্যে 2টি চেকপোস্ট চলমান আছে। পাশাপাশি আমাদের একটি পেট্রোল সারাক্ষণ কাজ করে। এই সড়কে দুর্ঘটনায় যানবাহনের চালক আরোহী প্রাণ হারাচ্ছে। একই সঙ্গে অনেককেই বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। নানা পরিসংখ্যান বলছে বিগত 86 দিনে এই এলাকায় প্রাণ হারিয়েছে অন্তত 8 জন। এখন প্রশ্ন হচ্ছে, নিজেদের ভুলে আর কত বলি হবে প্রাণ? স্থানীয় প্রশাসন বলছে নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি না হলে এ মৃত্যুর লাগাম টানা সম্ভব নয়। যাত্রী কল্যাণ সমিতি বলছে দেশে ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনা ও মানুষের সচেতনতার অভাবেই দুর্ঘটনা সমানতালে বাড়ছে। তারা কারিগরি কৌশল ব্যবহার করছে, আমরা আমলাতান্ত্রিক কৌশল ব্যবহার করছি। এই জায়গাতে আমাদের একটা বড় ধরনের গলদ তৈরি হয়েছে। উচ্চগতির রাস্তায় যেভাবে লেন ডিসিপ্লিন করার কথা তা সরকার করতে পারছে না বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ড্রাইভারকে লাইসেন্স দেয়, অবৈধভাবে লাইসেন্স দেয়। আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাইরের সুশৃঙ্খল হবে? বাগানে যদি ফুল ফুটে না ফুটে তাহলে বুঝবেন মালির গন্ডগোল আছে। আমাদের এখানেও উপরে হলো রুট কজ, আপনারা যা চোখে দেখেন সেটা হলো সিমটম। ওরা যদি ফাংশন করতো, অন্যান্য দেশে ফাংশন করে, যেই কারণে সুশৃঙ্খল থাকে। এক্সপ্রেসওয়েগুলোতে ব্যবহার করার বিধিসম্মত আইনের বিষয়ে খোদ সরকারেরই অজ্ঞতা রয়েছে বলেও জানান তিনি। জনফল যত বেশি দেয় না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কাঁচামরিচ আর বেগুনের দামে চোখ যেন কপালে উঠছে ক্রেতার। একদিন আগে 400 ছাড়ানো কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 300 টাকার উপরে। মাছ মাংসের বাজারেও খুব একটা স্বস্তি নেই ক্রেতার। তবে নাগালের মধ্যে রয়েছে ডিমের দাম। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। রাজধানীর কাঁচা বাজারে সবজির ঝুড়ি থেকে মাছ মাংস সবখানেই ক্রেতাদের অস্বস্তি। নাগালের অনেক বাইরে কাঁচামরিচের দাম। একদিন আগে 400 ছাড়ানো কাঁচামরিচ শুক্রবারে বিক্রি হয় 300 থেকে 320 টাকায়। মরিচ বাড়ার কারণ হলো মরিচের আমদানি হলো কম আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ, তাই মরিচের দাম হলো বেশি। গত 2 দিন আগেও নিয়েছি
80 টাকা 160 টাকা এরকম ছিল, আজকে ডাবল দাম। সবজির বাজারেও নেই স্বস্তি। টমেটো ছাড়িয়েছে 150 টাকা, আর কেজিতে 100-র বেশি গুনতে হচ্ছে বেগুন, গাজর, করলা কিনতে। তবে গোল বেগুন এক লাফে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকায়। এছাড়া শসা, বরবটির কেজি 80 টাকা। বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বাড়ছেই। অসময়ের বৃষ্টিও সরবরাহে ভাটা ফেলেছে। সিম 150, দোন্দল, চিচিঙ্গা 60 কইরা, ভেন্ডি পটল 60। কচুর দাম কমছে, কচু হইলো 40-50 টাকা কেজি। সবজির বাজার তো আপনার 120 টাকা, 130 টাকার নিচে কোনো সবজি নাই, 150 টাকা। সব জিনিসের দাম বেশি, কাজে আমরা যারা সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা আছে তাদেরও অবস্থা অনেক খারাপ। তুলনামূলক স্বস্তি শুধু লাউ আর পেঁপেতে। লাউ মিলছে 50 টাকায়, পেঁপে 30 থেকে 40 টাকার ঘরে। তবে বাজার ঘুরে দেখা যায় পেঁপে, লাউ বাদ দিলে প্রায় কোনো সবজি 60 টাকার নিচে নেই। আমিষ প্রোটিনের বাজারেও চাপ কম নয়। ডিমের দামে স্বস্তি থাকলেও বেশ বেড়েছে দেশি মুরগির দর। দেশি মুরগি সেল করছে 550 টাকা, বর্তমান সেল করতেছে 580 থেকে 600 টাকা কেজি। আর পাকিস্তানে গত সপ্তাহে সেল করছে 280 টাকা, 70 টাকা কেজি। বর্তমান বাজার আপনার 300 টাকা। আর ব্রয়লারটা আপনার বর্তমানে 180 টাকা মতো চলতেছে। গরুর দাম বাইরে গেছে, এক একটা গরুতে 7-8 হাজার টাকা বাড়তি, আমরা তা তো বাড়ায় বেচতে পারতাছি না। এদিকে কাল থেকে বাজারে বন্ধ হচ্ছে ইলিশ বেচাকেনা। সে সুযোগে ইলিশের দাম বেড়ে বিক্রি হচ্ছে কেজিতে 2500 থেকে 2700 টাকায়। অন্যান্য মাছের দরেও ঊর্ধ্বগতি। 1100 গ্রাম হবে বা তার 50 গ্রাম বেশি হতে পারে, সেটা 2700 টাকা আড়তে দাম চাইছে। আড়তে বেশি মনে করেন নদীতে মাছ কম, তারপরে একটু মাছ যাইব বিদেশ যাইতেছে হিসাবে একটু বেশি। যেই জায়গা থেকে আমরা কিনে আনি ওই জায়গায় অনেক দাম, ওই জায়গায় বাজারের থেকে অনেক কাস্টমার বেশি ওই জায়গায়, এর জন্য মাছের দাম ওই জায়গায় বেশি। আমরা কিনে আনতে বেশি দিয়া বাজারে বিক্রি করতে পারি না, বাজারে তো বেশি ব্যস্ত হইব, বাজারে কাস্টমারই নেই। বিক্রেতাদের দাবি, পর্যাপ্ত সরবরাহ থাকলে দাম কমতে পারে। তবে উৎসব পরবর্তী চাহিদা ও পরিবহন খরচও বাড়িয়েছে বাজারের বোঝা। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। সারা দেশের বাজারে হঠাৎই বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। টানা কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী সব ধরনের সবজির দাম। এদিকে কাল থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রিতে। এর প্রভাবে দাম বেড়েছে ইলিশের। ছুটির দিনে সারা দেশেই সবজির বাজার চড়া। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। পূজার ছুটিতে সরবরাহ কম আর বৃষ্টির কারণে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার ওপরে। বাজারে সবজির দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন বৃষ্টি আর পূজাতে চাহিদা বাড়ায় এখনো কিছু সবজির দাম চড়া। বৃষ্টি লইয়ে একটু সবজির দাম বাড়ছিল, ওইটা আবার মোটামুটি এখন নর্মাল আসছে। পূজার উপলক্ষে যে সবজিগুলো সরবরাহ হতো, এগুলো এই আমাদের এই ক্রেতারা মানে এখন অত্যাধুনিক মানে নতুন নতুন সবজিগুলো যেগুলো বাইরেছে এটার উপর একটু প্রভাব পড়ছিল। এদিকে কয়েকদিনের অতিবৃষ্টিতে সরবরাহ কমায় বগুড়ায় কাঁচামরিচ সহ সব সবজির দাম অনেকটা বেড়েছে। বাজারে কাঁচামরিচের কেজি 100 টাকা বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। আমাদের নাগালের বাইরে একটু কষ্ট হয় বেশি, তার কারণ সব জিনিসের দাম বেশি, আমরা কেনা আমাদের জন্য খুব কষ্ট। কাঁচামরিচ আপনার 80 টাকা পোয়া, ভেন্ডি 80 টাকা কেজি, করলা 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি। এছাড়া সরবরাহ কমায় রাজশাহীর বাজারে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের। আর মেহেরপুরে অগ্রিম শীতকালীন সবজি থাকলেও দাম আকাশ ছোঁয়া। গত কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। বেগুন কিনলে 100 টাকা কেজি, পটল 60 টাকা কেজি আছে, মানে 50-60 টাকার উপরে সব সবজির দাম। আর এক মাস পর শীত আসবে, শীতকালীন ধরেন কপি উঠবে, সিম উঠবে, বেগুন উঠবে, তখন ধরেন একবারে সীমিত দাম হবে। এখন সরবরাহ কম, এই জন্য দাম বাড়বে। এদিকে শনিবার থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় ইলিশের দামে প্রভাব পড়েছে সিলেট, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন বাজারে। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকায়। চড়া দাম থাকায় মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা।
ক্রেতারা বলছেন সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কেনা অসম্ভব হয় অন্যান্য চাষের মাছের ওপর নির্ভর করতে হচ্ছে। আর বিক্রেতাদের দাবি 22 দিনের বন্ধের কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি। কেনার মতো না যে অবস্থা, আমরা মধ্যবিত্ত লেগে বিশেষ করি খাওয়া মুশকিল ওখানে ইলিশ ভুলি যায় না ওখানে। বড় নিজের দাম বাড়ছে, কেজি 1 কেজি মাঝে 100-150 টাকা বাড়ছে, আর ছোট নিজের দাম কমছে। তবে পূজার ছুটি সহ নানা কারণে ক্রেতা কম থাকায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। নাজমুস সাকিব সামি, এখন। মাছের রাজা ইলিশ ভরা পূর্ণিমাতে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ, আর সে মা ইলিশকে রক্ষায় চাঁদপুর সহ দেশের 6টি অভয়াশ্রমে এবার শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। কাল থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন চলবে এই কর্মসূচি। অভিযান সফল করতে সব প্রস্তুতি শেষ করছে প্রশাসন। তবে ভরা মৌসুমেও জালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ, সারিতে করে চরম হতাশায় জেলেরা। তাই তারা দাবি করছেন সময়সীমা পেছানোর। সহকর্মীদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। আশ্বিনের ভরা পূর্ণিমাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 7 নল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ সময় নদীতে সকল ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। এদিকে নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। এ সময় তাদের সংসার চালানো নিয়ে বাড়ে দুশ্চিন্তা। এই অবস্থায় সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। অভিযানের সময় কিস্তিটা বন্ধ করে দিলে মানুষের জন্য অনেক সুবিধা। অভিযান পালন করতে হইব, তো আমরা কিস্তি লইয়া পুরা বিপদে পড়ব আর কি। চলতি মৌসুমে সাগর নদীতে ভোলায় ইলিশের পরিমাণ কম। এখনও ইলিশের প্রজনন সময় শুরু হয়নি জানিয়ে নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনার দাবি জেলেদের। 4 তারিখে যে অভিযান দেয় মাছ মনে হয় বৃদ্ধি হবে না, কিন্তু মাছের ডিম নাই। ডিম না থাকলে ইলিশ মাছ বৃদ্ধি হবে কোথা থেকে? মা ইলিশ এখন পর্যন্ত কোনো ডিম হয় নাই। আমরা এটা পিছানোর জন্য 13 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে আমরা এটা চাই, এখন এটা তার চাই। গত বছর আমাদের অভিযানটা ছিল 13 অক্টোবর, এই বছর 4 অক্টোবর দেওয়াতে আমার মনে হয় যে অভিযানটা সফল হবে বলে সরকারের সার্থক, সফল হবে না বলে আমার সন্দেহ। জেলেদের দাবি সঠিক নয় উল্লেখ করে মৎস্য বিভাগ বলছে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতেই নির্ধারণ করা হয় এ সময়সীমা। জেলেদের প্রতিনিধির তাদের পরামর্শ ক্রমেই কিন্তু আসলে তারিখ নির্ধারিত হয়েছে। তো আমি আশা করি এবার যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর যে অভিযানটি হবে এটি শতভাগ সফল হবে। নিষেধাজ্ঞার 22 দিনে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রত্যেক জেলে পরিবারকে 25 কেজি করে চাল দেয় সরকার। এ সময় মা ইলিশ রক্ষায় ছাড় না দেওয়ার ঘোষণা প্রশাসনের। আমরা মাইকিং, লিফলেট, পোস্টার, ব্যানার এগুলো আমরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিব। ইতিমধ্যে আমরা বিজিএফ এসে যখন পৌঁছাবে আমরা খুব তাড়াতাড়ি বিজিএফ গুলো বিতরণ করব। আমরা জেলে যারা আছে প্রাপ্তবয়স্ক তাদেরকে আমরা জেল জরিমানা দুইটাই দিব। অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ নামে তার বিরুদ্ধেও যাতে আমরা এইবার এই সিদ্ধান্ত আছে, যদি একই অপ্রাপ্তবয়স্ক ছেলে এই কাজ করে তাকে আমরা কিশোর অপরাধে পাঠিয়ে দিব। নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই সময়তে নিবন্ধিত জেলেদের জেলেদের এগেনস্টে যে চাল আমরা পাবো সেই চালটি যথাযথভাবে যথাসময়ে আমরা বিতরণের ব্যবস্থা করব। মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের। নাজমুস সাকিব সামি, এখন। পূজার ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে পর্যটকদের। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং হয়ে গেছে। কক্সবাজারে সাগরের নোনাচলে গা ভেজাতে দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকরা। সৈকত ছাড়াও জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে ভিড়। এদিকে কুয়াকাটায় পূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে লাখ লাখ পর্যটক ভিড় করছেন। ইতিমধ্যে 2 শতাধিক হোটেল এবং রিসোর্ট বুকিং সম্পূর্ণ হয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা ছুটিকে কেন্দ্র করে অন্তত 100 কোটি টাকার ব্যবসা হবে। আবার ছুটিতে অনেক পাহাড় প্রেমী ভিড় করেছেন রাঙ্গামাটি ও বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটকদের ঘিরে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদেরও। জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 50তম ব্যাচের আয়োজনে চলছে চিত্র প্রদর্শনী।
অংশ নিয়েছেন 90 দশকের শেষ দিকে ভর্তি হওয়া 97-98 শিক্ষাবর্ষের শিল্পীরা। 23 জন শিল্পীর 46টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে, যেখানে শিল্পীরা তাদের ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা, জীবনের নানা রং আর সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। শিল্পীরা বলছেন, এই প্রদর্শনী কেবল শিল্পকর্ম নয়, বরং এক মিলন মেলাও বটে। দীর্ঘ 2 যুগ পর তারা আবারও ক্যাম্পাসে একত্রিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগে শুধু শিল্পচর্চা নয়, প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় হয়। সবাই একত্র হয়ে পেইন্টিংটাই বেছে নিয়েছি, একটা মিডিয়া যেটার মাধ্যমে আমরা সবাই একত্রিত হব। আমরা শিল্পকে ভালোবাসি, তাহলে আমাদের মন পরিশুদ্ধ হবে। আমরা সমাজে হয়তো ভালো কাজগুলোর দিকে বেশি মনোযোগী হতে পারবো। সব জায়গায় এখন যুদ্ধ, সব জায়গায় এখন অনেক রকম কিছু হচ্ছে, সেটা আমরা চাই না। আমরা শান্তি চাই, শান্তির ভিতরে থাকতে চাই। এক ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমরা একজন আবার আরেকজনের সাথে রিকানেক্ট হওয়ার একটা ব্যবস্থা করেছি। শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপ্রয়োজনীয় বিষয় সামনে আনলে সংকট আরও বাড়বে, মন্তব্য সালাউদ্দিনের। সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতার ধারে কাছেও থাকবে না, দাবি জামায়াত নেতাদের। গাজামুখী ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, ইউরোপে বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ। রাত নামলেই পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে আতঙ্ক, গাড়ি মোটরসাইকেলের বেপরোয়া প্রতিযোগিতায় ঝরছে প্রাণ, নজরদারির তাগিদ। 300 টাকার উপরে কাঁচামরিচের কেজি, চড়া বেশিরভাগ সবজি। খরা মৌসুমে ইলিশ না পাওয়ায় নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি মৎস্যজীবীদের। এবং প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কিছুক্ষণ পর আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা, তবে রয়ে গেছে ব্যাটিং ইউনিটের দুশ্চিন্তা। দর্শক, এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।